লোকোজো ফরম্যাট কোনগুলোকে বলছি আমরা? আমাদের গ্রামে আমার মা বোনেরা আগে যেরকম করে মাটি দিয়ে হাতে টেপা পুতুল তৈরি করতো, হাতে মাটি দিয়ে টিপে টিপে বিভিন্ন রকমের বাঘ সিংহ এগুলো তৈরি করতো, এদের যে সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য আমরা ওই সময় কি যখন ওই গ্রামের মহিলারা ওই জিনিসগুলো করছে তখন কি আমরা কি ওগুলো ছবি আঁকে রাখছিলাম? আমরা রাখিনি, কিন্তু তারাই কিন্তু আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখছে। যে হ্যাঁ, আমরা তখন জানতে পারলাম যে তৎকালীন সময়ে এরকম এরকম পুতুল বানিয়ে তারা খেলতো। আমরা জাদুঘরে গেলে দেখতে পারবেন মহস্থান ঘরের ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে। কি পাওয়া গেছে? ওখানে কিছু মাটির পুতুল পাওয়া গেছে, কিছু পুঁথি পাওয়া গেছে, তারপরে কিছু মূর্তি পাওয়া গেছে, কিছু তৈজসপত্র পাওয়া গেছে। এই জিনিসগুলো দেখে আমরা কি বুঝতে পারলাম? এইগুলো জিনিস দেখে আমরা বুঝতে পারলাম যে তৎকালীন সময়ের ইতিহাস, তৎকালীন সময়ে কত বড় মাটির পাত্রের মধ্যে রান্না বান্না করা হইতো। অতএব তারা ওইখানে রান্না বান্না করতো অত বড় পাত্রের মধ্যে, তার মানে সবাই মিলে একসঙ্গে খাইতো। তার মানে ওইখানে যারা থাকতো তারা একটা কমিউনিটি, তারা রান্না বান্না একসঙ্গে করতো, একসঙ্গে করে খাইতো। তারপরে পুঁথি পাওয়া গেল। এই পুঁথিগুলো দিয়ে কী হতো? পুঁথিরা ওইগুলো দিয়ে মালা তৈরি ছিল। আগের তৎকালীন সময়ে মণিমুক্তা ছিল না, বা গরিব ছিল, কিংবা তারা পরিব্রাজক ছিল, বা তারা ভিক্ষু ছিল, যে তারা ওই যে আমরা যখন তসবি তারপরে আমাদের যারা হিন্দু আছে তারা বিভিন্ন রকম মালা করে, তৎকালীন সময়ে ওইরকম কিছু ছিল না। তৎকালীন সময় কি ওই পুঁথিগুলো দিয়েই কাজগুলো করতো। তাহলে আমরা ইতিহাস কিভাবে জানতে পারলাম? এই যে তৎকালীন সময়ের এই ঐতিহাসিক নিদর্শনগুলো দেখে, তাই না? তারপরে ওই যে মাটির টেপা পুতুল দেখতে পারলাম, তাহলে তৎকালীন সময়ে এইগুলো দিয়েও খেলা হইতো। তারা তাদের এইগুলোই কিন্তু আমাদের সংস্কৃতি। এইগুলোই ওই তৎকালীন সময় থেকে চলে আসে আমাদের কাছে এখন ইতিহাসে পরিণত হয়েছে, তাই না? এখন আমরাও এই যে এখন যা যা করব এগুলো থেকে যাবে। আমরা এখন ডিজিটাল আর্ট করছি, তারপরে এডমি আর্ট করছি, এগুলোই 100-200 বছর পরে হুট করে যদি এই মাটি খুঁড়তে যায় পাওয়া গেল রজবের একটা আর্ট, এটা তখন কাগজ পরীক্ষা করে দেখা যাবে এইটা 100 বছর আগে এখানে আর্ট করা হয়েছিল। তখন এর অরিজিন খোঁজা হবে যে এটা কার আর্টের সঙ্গে মিল আছে। তখন রজবের অন্যান্য জায়গায় যদি কোনো আর্ট থাকে তখন দেখা যাবে যে এই আর্টের সঙ্গে, হ্যাঁ, এই আর্টের সঙ্গে মিল আছে, তার মানে এটা রজব স্যারের আর্ট। তখন ওইটার দাম এক একজন বলতে থাকবে, মেলা টাকা করে বলতে থাকবে। হ্যাঁ, নিলামে উঠবে। হ্যাঁ, ঠিক আছে, দেখা হয়েছে স্যারের সাথে, আসেনি। ইতিহাস তৈরি মানে আমরা জানতে পারছি। তেমনিভাবে আমাদের সংস্কৃতি ধরে রাখছিলেও কিন্তু ওই আমাদের লোকজ ফরম্যাটগুলো। এখন এই লোকজ ফরম্যাটগুলো দেখতে ওইরকম না হইলেও কিছুটা অবয়ব এরকম হয়, এটা নিয়ে একটা ধারা বা একটা অধ্যায় তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এইগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। লোকজ ফরম্যাটে এমনিতে যদি আমি একটা ঘোড়া আঁকি তাহলে কিভাবে আঁকবো? এরকম করে ঘোড়াটা আঁকবো না? যখন আমি এমনিতে আঁকবো, না না না, আপনারা আঁকবেন না। আপনারা কোনটা আঁকতে হবে আমি এটা আপনাদেরকে বলবো। আমরা এইভাবে করে ঘোড়াটা আঁকতাম, কিন্তু যদি লোকজ ফরম্যাটে আঁকি তাহলে এই ঘোড়াটা কীরকম হবে? কারণ আমাদের মাটি দিয়ে তৈরি জিনিসটা তো এত সুন্দর পারফেকশন মানে পারফেক্টলি হবে না, তাই না? এর জন্য তারা কিন্তু ঘোড়াটা তৈরি করতো এভাবে।
লোকজ ফরম্যাটের ঘোড়াটা হতো এরকম। আমরা বুঝতে পারছি কি, একদম সহজভাবে যেভাবে আঁকতে পারতো ঠিক তেমনিভাবে। একইভাবে যদি এটা হাতি হইতো তাহলে কি করতো? মুসলাম কিন্তু একটু তাড়াতাড়ি শেষ করব, তো আমি সবার খাতাতেই আঁকিয়ে দিব, এটা টেনশন নাই, আমি এগুলো সবার খাতাতেই এঁকে দিব। এখন আমরা হাতি আঁকবো। একইভাবে ওই যে পিঠ, এরপরে আর এখানে নকশা আছে কিন্তু। একদম সহজ নয়। এবার আপনাদের বাসার কাজ। বাসার কাজ হচ্ছে একটা হাত পাখা, এবং এইটা আপনারা এখন আঁকবেন আমার সাথে সাথে, এবং এটাও আপনাদের 100% কমন একটা প্রশ্ন। সেটাও আসবো যখন এখন আমরা করছি স্টিল ফিগার জড় বস্তুর। আমরা যখন স্টিল ফিগার লাইফ শিখবো, মানে জীবন শিখবো, তখন ওগুলোতে আসবো। হ্যাঁ, শুরু। হ্যাঁ, শুধু পেন্সিল দিয়েই। হাত পাখা গ্রামের নারীরা যেমন করে বানাইতো, ওই যে গোল গোল হাতের মধ্যে ঘুরে। হ্যাঁ, এটা আরেকটা ভাষা কি আছে? গ্রাম অঞ্চলের ভাষা, আমাদের গ্রাম অঞ্চলে হাত পাখা বানাইছে। আমার জানা নেই একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষ বলে। কি বলে। কাকই, কাকই, হাকই, আমাদের অঞ্চলে বলে বিসুন। বিসুন। বিসুন মানে তো ওই যে ওটা না, ওটা বিচুন, বগুড়ার দিকে বলে বিচুন। জীবন এটা মোটা হয়ে যায় কিন্তু অনেকের। হ্যাঁ, চিকন করার চেষ্টা করবেন। এরপরে এর মিডিল, এখান থেকে এতটুকুর মিডিল চিন্তা করবেন।
কম্পাস দিয়ে করবেন তাহলে আরও সুন্দর হবে। হ্যাঁ, দে একটু কাপড় লাগানো থাকে না জি স্যার। সাইড দিয়ে। হ্যাঁ। আস্তে আস্তে উপরটা চিকন হয়েছে না? হ্যাঁ, এইখানে নকশা আপনাদের ইচ্ছা মতো দিবেন। স্যার এখানে একটা জিনিস আমাকে বোঝান। হুম। তাহলে এটা আঁকতে আমাদের মানে একটু সুবিধা হবে। এই আরটা স্যার আমরা যে এই যে হাত পাখা ধরার যে নলটা বা পাইপটা, এটার মাপ কতটুকু নিব, আর এখান থেকে তার উপরের যে কাঠিটা তার মাপটা কতটুকু নিব? এইটা। বিছানার সৌন্দর্য বৃদ্ধি পাবে। হ্যাঁ, এটা নির্ভর করবে আপনার কম্পোজিশনের উপর। আপনি এই যে আপনি জানলেন যে আপনি একটা পাখা আঁকবেন, আপনি কেন এই আর্টটা খাতাটার ওই পাশ থেকে শুরু করলেন? আপনি অবশ্যই নিচের থেকে শুরু করতে হবে আপনাকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এতটুকু থেকে এত বড় পাখা রাখবেন যে এইটা পাখা দিব এখানে, হাতের জিনিসটা দিব এখানে, এবং এইখানে একটু জায়গা ফাঁকা থাকবে। বোঝাতে পারছি কি? যদি এটা আপনি বলেন যে আপনাকে মাপ দিয়ে করতে হবে, তাহলে আমাকে একটা খাতা দেন, আমি মাপটা আবিষ্কার করে তারপরে আপনাকে দেই। বাকিটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি এইটা দিব এতটুকু, এখানে একটু জায়গা দিব, এবং এখানে মিডিল করে নিয়ে আমি এখানে একটা পাখা আঁকবো। স্যার আমি আঁকতে পারতেছি। আপনি আবার ওখান থেকে শুরু করেন কেন? কেন এইতেও আপনি ভুলটা করছেন। হ্যাঁ, এইখান থেকে এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত টান দেন। তেরা হয়ে যাচ্ছে। ন, আপনাদের খাতা শুরু করতে হবে তো এইভাবে না, আপনি এইভাবে করে শুরু করবেন। এই যে খাতা, আমি টানটা দিলাম এরকম বাঁকাভাবে, এই যে এই পাশটা আমরা সবচেয়ে বড় আছে, এইটুকু দেই, এখান থেকে এইটা আমি হাতলের জন্য রাখি, এইটুকু জায়গা ফাঁকা রাখি, এতটুকু জায়গা পাখা করব। হয়ে গেল, তাই নয় কি? এরপরে আমরা ইচ্ছে মতো এখানে নকশা করব, এটা নিজের ইচ্ছা মতো। ইচ্ছে মতো এগুলো আমার মতোই করতে হবে এমন কোনো মানে নেই, যে যেমন পারবে ওরকমই করবে। ঠিক আছে, এই অংশটুকু মুছে যাবে, এখন হবে এটা পরিপূর্ণ। পরিপূর্ণ। ওকে, কারণ স্যার এটা মুছে দিলেন, কারণ এর ভিতর দিয়ে দেখা যাচ্ছে। এর ভিতর দিয়ে ওইটা ট্রান্সপারেন্ট নয়, ট্রান্সপারেন্ট হইলে দেখা যেত। দেখা যাবে। হ্যাঁ,
আপনারা মুছে দিবেন। যার কলম সে তার তো কিছু করার নেই। স্যার এটা তো অন্যভাবে তাহলে আঁকানো যায়। কীভাবে? এখান থেকে শুরু করলেন, প্রথমে ওই যে মোটা যে নলটা হ্যাঁ, দিয়ে হ্যাঁ। শুরু করলেন। প্রথমে এই নলটা দিলাম, হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ। এখান থেকে আঁকা শুরু করলাম। এটা যে অ্যাঙ্গেলে দেব সে অ্যাঙ্গেল দিয়ে এটা মনে সময় মিল খায় না, হ্যাঁ হ্যাঁ আমি মনে হয় যেন ভাঙিয়ে গেছে ভিতরে। না ওটা নল। এর জন্য একবারে করে নিয়ে তারপরে দেওয়া হয়। ওকে, আজকে ক্লাস আপাতত এ পর্যন্তই। আপনারা আপনাদের লোকজ ফরম্যাটে হাত পাখা করে নিয়ে আসবেন। নেক্সট দিন আমরা প্রাকৃতিক নকশা এবং লোকজ ফরম্যাটের হাতি ঘোড়া শিখব। বাহ, ওটা কি ভুলো না আমায় লেখা আছে কি? সুই সুতা দিয়ে কাঁথা স্টিচ দেওয়া আছে না তো, নাকি ভরাট দেওয়া হয়েছে? আর ইয়েটাতে অ্যাড করে দেন তো এই সময়। ওই যে গ্রুপটা দেন, ওই গ্রুপটা সবাই মিলে জানো হয়েছে। আমাদের তো একটা পার্সোনাল গ্রুপও আছে। ওটা দিই হোয়াটসঅ্যাপ এই আপনি রেডি না? ওই যে আমরা দিই। আপনারা রেডি? আপনারা কাগজ, কলম, পেন্সিল, স্কেল, আপনারা এক্সকিউজ মি, আপনারা পেন্সিল, কাগজ, স্কেল এগুলো নিয়ে একটু রেডি হন। আমার সঙ্গে সঙ্গে আঁকবেন। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা আপনাদের 100% কমন প্রশ্ন, এবং এটা আসবেই যে কোনোখানে, যেটা আপনারা এখানকার পরীক্ষা দেন কিংবা নিবন্ধন দেন, আপনাদের জন্য এটা 100% কমন একটা প্রশ্ন, যেটা আজকে আমরা শিখতে যাচ্ছি। এর নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, বা আমরা বাংলায় বলবো নকশা। ঠিক আছে, আমরা আজকে শিখব নকশার মধ্যে কয়েকটা ফরম্যাট হয়, তার মধ্যে আজকে আমরা শিখব দুইটা জিনিস, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে জ্যামিতিক। আজকে আমরা কি শিখব? জ্যামিতিক। আগে আমরা জ্যামিতিক সম্পর্কে জানি। জ্যামিতির কয়েকটা জিনিস বলেন দেখি আমাকে, যে জ্যামিতি কি দিয়ে তৈরি হচ্ছে, বা জ্যামিতি করতে গেলে কি করছেন? হ্যাঁ, গুড। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, সবার আগে কিন্তু বিন্দু, তারপরে দুইটা বিন্দু একখানে করলে রেখা, তারপরে কোণ, তারপরে ত্রিভুজ, তারপরে এই ত্রিভুজটাকে আমি যদি আরেকটু সোজা করে নেই, এই দাগটাকে একটু সোজা করে নেই, আর এই দিক দিয়ে একটা দাগ দিয়ে দেই, রম্বস। তারপরে এইগুলো যদি একটু সোজা করে নেই তাহলে কীরকম হবে? চতুর্ভুজ। এইটাকে ভাঙলে কি হবে? এটাকে ভাঙলে এইটা একটা ত্রিভুজ হবে, এটা একটা ত্রিভুজ হবে। এটাকে ভাঙলে কয়টা ত্রিভুজ হবে? 4টা। গুড, এই তো অনেক কিছু জেনে গেলাম। আচ্ছা, আমার সঙ্গে সঙ্গে একটু রেডি হন। আপনাদের স্কেলের দুইটা পাশ আছে, একটা পাশে ছোট ছোট, একটা পাশে বড় বড় দাগ। ছোটোর পাশটাতে কি বলে? সেন্টিমিটার, আর বড় পাশটাতে ইঞ্চি। আমরা এই নকশাগুলো করব ইঞ্চিতে। আমরা প্রথমের দিকে শিখব জ্যামিতিক নকশা। জ্যামিতিক নকশার জন্য আমাদের কি লাগবে? বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ বা বর্গ, এইগুলোই তো, তাই না? আচ্ছা, এইগুলো দিয়ে আমরা এখন একটা নকশা আঁকবো। আপনাদের স্কেলের ইঞ্চির পাশ দেখেন, এখানে 0 থেকে 6 পর্যন্ত আপনারা ইন্ডিকেট করতে পারছেন? 0 থেকে 6 পর্যন্ত একটা টান দেন, এবং এখানে 3তে ফোঁটা দেন। 0 থেকে 6 এর 3তে ফোঁটা দেন। এরপর আবার এখান থেকে 0 থেকে 6 3তে ফোঁটা দেন। থ্রিতে ফোঁটা। এখন এখানে 0কে ধরে 6 পর্যন্ত টান দিবেন না, কিন্তু ফোঁটা দিয়ে নেন। না, 0 থেকে 6 পর্যন্ত ফোঁটা দিয়ে নেবেন, কিন্তু টান দিবেন না। ফোঁটা দিয়ে নেব, কিন্তু টান দিব না। কোন পাশটা? নিচের পাশটা। এরপরে এখান থেকে 0 থেকে 6 এই ফোঁটা সোজা করে ধরবো। যদি ফোঁটার সঙ্গে মিল খায়
তাহলে কিংবা যদি একটু বাড়তিও হয় তাও কোনো সমস্যা নেই। আমার মেইন টার্গেট হচ্ছে এই ফোঁটাতে আসে এই দাগটা মিলাইতে হবে। এই দিকে রেখা টানবো 6 পর্যন্ত, এই ফোঁটার সোজা করে ধরে, তাহলে আপনাদের এই বর্গক্ষেত্রটা সমান হবে। হ্যাঁ, সমস্যা নাই। ফোঁটা পর্যন্ত ফোঁটা সোজাসুজি আসছে কি না, ফোঁটা সোজা আসবে কিন্তু নিচে যাবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এরপরে যেখানে 6 পর্যন্ত আসে ব্রেক দিয়েছেন, ওইখানে 0 থেকে আবার 6 পর্যন্ত নেন, নিয়ে 3-তে ফোঁটা দেন। এটা অবশ্যই স্কেল ছাড়া করবেন না এবং পেন্সিলকে অবশ্যই একদম শার্প করে নেবেন। এর মধ্যে আরেকটা ত্রুটি হয়, ত্রুটি মানে আপনার ভুল হবে, সেই ভুলটার নাম হচ্ছে উলম্ব ত্রুটি। কি নাম? উলম্ব ত্রুটি। উলম্ব ত্রুটিটা কখন হবে? যখন আপনি স্কেলকে পুরোপুরি এরকমভাবে দেখবেন না। যদি এভাবে না দেখে সাইড থেকে দেখেন তাহলে আপনার উলম্ব ত্রুটি হবে। ওকে, ভার্টিক্যাল ইরর। হ্যাঁ, আপনাদের পুরোপুরি মিল হয়েছে? আপনারা স্কেল কি আনছেন সবাই? মনে হয় না। আচ্ছা, চেষ্টা করবেন নিতে। হ্যাঁ, আর জ্যামিতি বক্স ফেভার ক্যাসেল কিংবা ইয়ার একটা বড় বক্স আছে, লাল 4 কোণা, এবং ওটার দাম নিবে প্রায় 360 টাকার মতো। পারতপক্ষে চেষ্টা করবেন একটা ওইটাই নিতে, ওইটাই আপনার এই লাইফও চলে যাবে এবং পরবর্তী যে নিবন্ধনের জন্য যে প্রিপারেশান নেবেন সেই লাইফও চলে যাবে। ফেভার ক্যাসেলের যতদূর সম্ভব বড়টা। হ্যাঁ, ফেভার ক্যাসেলের লাল রঙের একটু চ্যাপটা, এইটা একটা নেবেন। এটা 2 মাসের বেশি আপনার টিকবে না, বারবার নামার থেকে ওইটা একটা নেবেন, 2 বছর চলে যাবে। আচ্ছা, এই পর্যন্ত করছি কি? হ্যাঁ, এখন রেখা টানে 0 থেকে 6 পর্যন্ত টানে, 3-তে ফোঁটা দিব এবং উলম্ব ত্রুটি দিকে খেয়াল রাখবো। মাথা একদম সামনের দিকে আনে, একদম এইভাবে করে টানবো। ওকে, মাথা সামনের দিকে একদম পেজের একদম উপরে আনে, স্কেলকে দেখে একদম সোজাসুজি দেখে টানবো। যদি একটু এইভাবে টানি তাহলে আরেকখানে যায় জয়েন্ট হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে উলম্ব ত্রুটি। এই জিনিসটা যেন না হয়। এক্ষেত্রে যখন আমরা বৃত্ত দিয়ে সার্কেলটা আঁকবো তখন এই উলম্ব ত্রুটির কারণে সার্কেলটা মিল খাবে না এবং ওখানে আপনারা মার্ক কম পাবেন। জ্যামিতিক নকশার ক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে করতে হয়, প্রাকৃতিক নকশার ক্ষেত্রে এই জিনিসটা অতটা সূক্ষ্মভাবে দেখা হয় না। এবং ম্যাডামরা বেঁচে গেছেন, আপনাদের এবার কমন পড়বে প্রাকৃতিক নকশা, এবং আপনাদের জন্য প্রস্তুতি নেন, আপনাদের জ্যামিতিক নকশাই আসবে। এবং এটা খুবই সহজ, কিন্তু আবার এই সূক্ষ্মভাবে যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে আবার ভুল। এখন যোগ চিহ্নর মতো এটা পূরণ করে দেন। এটা যোগ, আপনি কোন পাশে 3-তে নিচ্ছেন? বড়র পাশে। এই স্কেল শেয়ার করে নেই আমরা, স্কেল একটু শেয়ার করে নিয়ে সবাই করব। ওকে, না ম্যাডাম এগুলোতে জিনিয়াস, ম্যাডামের এইগুলোতে খুবই ভালো হয়, আমি দেখছি তো ম্যাডামের। আর আমি চেষ্টা করি। না না না, আমি দেখছি তো ম্যাডামের আর খুবই সুন্দর। আচ্ছা, আমরা এতটুকু করেছি কি? এতটুকু সবাই করেছি। এরপরে গুণ চিহ্ন, এই গুণ চিহ্নটা দেওয়ার সময় আমাদের একটু বড় স্কেলের সাহায্য নিতে হবে। কোনো সমস্যা নেই, আপনার যেহেতু মাপ ঠিক আছে সেহেতু আপনার ওই জিনিসটা ঠিকই আছে, সমস্যা নেই।
এরপর আমরা একটু বড় স্কেলের সহায়তা নিব, কারণ ছোট স্কেল হইলে আমাদের এইটুকু হবে, আবার এইখান থেকে এইটুকু হবে, এটা করা যাবে না। আছে কারো না কারো অবশ্যই আছে। হ্যাঁ, ওইটা নিয়েই একদম এভাবে করে সোজা করে দিব, এবং খেয়াল রাখবো এইরকম বিন্দু যেন ঠিক থাকে। এবং যদি ভেঙে ভেঙে করি তাহলে পরবর্তীতে যায় আবার ওই বৃত্ত মিল খাবে না। এর জন্য একবারে একবারে টান দিব, এবং খুব সূক্ষ্মভাবে পেন্সিলকে শার্প করে নিয়ে দিব। যার এই কোণাগুলো যত শার্প হবে তার মার্ক তত বেশি ভালো হবে। খুব আস্তে ধীরে স্যার করতে হবে, স্লো মোশন। হ্যাঁ করেন, আমারই হইল না। দেখে সূক্ষ্মভাবে হয়ে গেছে। এরপরে আমরা একটা ঘুড়ির মতো করব এখান থেকে এখানে। স্যার ওই তো কোণাগুলো মিলাবো। হ্যাঁ, একদম সূক্ষ্মভাবে। হ্যাঁ, তারপর মিলাইলাম। আগে না স্যার একটু সময়। অবশ্যই। সবাই করেন। স্যার হয়ে গেছে। সবার হোক। আস্তে আস্তে সুন্দর স্যার বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আপনার এটা দেখা যাচ্ছে। হুম, এটা একদম এলিভেট হয়ে গেছে। এই চেষ্টা করছি আর কি। তো ওটা মধ্যে ভিন্নতা কথা বলে আছে ডিটেলস মানে স্যার চিত্র তো আমরা একটা একাবো না। হ্যাঁ, না 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 স্যার ওটাতে বুঝাবে। আচ্ছা আমরা করছি কি, এরপর দেখেন এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই বিন্দু এই বিন্দু স্কেল সমান করে এখান থেকে এভাবে করে টান দিব। পঞ্চগড়ের ভাই দুইজন আসেনি না? এটা জয়েন করছে কি, এরপরে আবার দেখেন এই নিচ দিক দিয়ে এটা একটা, এটা একটা, স্যার আগে তো নেই। হ্যাঁ স্যার। এখন দেখেন এর ভিতরে কি এই যে এই ক্ষেত্রটা কি, এটা কি ত্রিভুজ না চতুর্ভুজ? এটাও ত্রিভুজ। আচ্ছা, এই যে এখান থেকে শুরু করে এই সম্পূর্ণ ক্ষেত্র এটা কি? হ্যাঁ, বর্গ। এখান থেকে এই এতটুকু বর্গ। তাহলে আমাদের ছিল কি ত্রিভুজ, চতুর্ভুজ, আর একটা কি ছিল? বৃত্ত। আমাদের ত্রিভুজ এবং চতুর্ভুজের কাজ শেষ, এবং এইটা হচ্ছে একটা বেস
এই বেসটা আপনাদের যে কোনো নকশার ক্ষেত্রে করতে হবে, সেটা আপনারা প্রাকৃতিক করেন কিংবা জ্যামিতিক করেন, যেটাই করবেন না কেন এটা বেস, এটাকে বেস হিসাবে প্রতিটার ক্ষেত্রেই করতে হবে। তাহলে আমাদের নকশাগুলো পারফেক্ট হবে। নকশার একটা নিয়ম, সেটা হচ্ছে এটাকে যদি এই বরাবর ভাঁজ করেন যেন এর পুরোপুরি ছাপ এখানে বসে, যদি এখান থেকে পুরোপুরি এপাশে ভাঁজ করেন তাহলে এর ছাপ যেন এখানে বসে। ওই লাইনগুলো যাতে পরস্পরের সাথে মিলে যায়। হ্যাঁ, পুরোপুরি মিলে যায়, ত্রিভুজগুলো যায়, খাপ খায় যায়। সার্ভে মাপটা তখনই হবে যখন আমি সূক্ষ্মভাবে করব। সূক্ষ্মভাবে করব। আর একটা জিনিস থাকবে কালারিং, এটা এবং এটার কালারের একটা মিরর ইফেক্ট হবে, অর্থাৎ এখানে যদি আমার কালো থাকে ঠিক সেম টু সেম এই জায়গাটায় এটা সাদা থাকবে। কারণ এটা যদি একটা ভরাট কিছু হয় এবং এটা যদি খালি কিছু হয়, যেন ভাঁজ করলে এই ভরাটটাই খালির মধ্যে চলে যায়। গ্রাফিক্সের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, সেম টু সেম হবে কিন্তু তাদের কালারের মধ্যে একটা মিরর ইফেক্ট থাকবে। ঠিক আছে, আমরা এই বেসটা যে কোনো নকশার ক্ষেত্রে করব, এতটুকু পর্যন্ত যে কোনো নকশার ক্ষেত্রে করব, যে কোনো নকশার ক্ষেত্রে আমরা এতটুকু করবই, সেটা প্রাকৃতিক হোক কিংবা জ্যামিতিক হোক। এতটুকু করার পর এখন হচ্ছে আমাদের কাজ, আমাদের বৃত্ত, আমরা বৃত্তটা দিব কোথায়, এটা নিজস্ব স্টাইল, নিজস্ব নিয়ম, নিজস্বভাবে আপনারা দিতে পারেন। আপনারা কখনো এই যে একটা বর্গক্ষেত্র আছে না, এর এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত দিতে পারেন, এখানে একটা ধরে এখানে একটা বৃত্ত দিতে পারেন, এখানে একটা ধরে এখানে একটা বৃত্ত দিতে পারেন, এখানে ধরে এখানে একটা বৃত্ত দিতে পারেন। এতে আপনাদের একটু ঝামেলা বাড়বে, তাই আপনারা চেষ্টা করবেন এইখানে ধরে একটা বৃত্ত দিয়ে নিতে। হ্যাঁ, এটা হচ্ছে চালাকি, আর বাকিটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনারা চাইলে এখানে আরও ছোট ছোট জায়গা ভেদ করে, এই যে এখানে একটা বর্গক্ষেত্র আছে না, এখানেও একটা বৃত্ত দিতে পারেন, কিংবা এখানে একটা বর্গক্ষেত্র আছে এখানে একটা দিতে পারেন, কিংবা এখানে এইটাকে কেন্দ্র করে ধরে একটা অর্ধবৃত্ত দিতে পারেন। নকশাটা হচ্ছে এখানেই, আপনার ইচ্ছে মতো জায়গায় আপনি বসাবেন, যেটা আপনার কাছে দেখতে ভালো লাগে। সৌন্দর্য তো আপেক্ষিক, একজনের কাছে একটা ভালো লাগবে, আরেকজনের কাছে আর একটা ভালো লাগবে, তাই না? তাহলে আমরা যে কোনো একটা প্রিন্সিপাল হিসেবে ধরে একটা করব। আপনারা আপাতত খুব তাড়াতাড়ি হবে মাঝখানের বৃত্তটা দিবেন, এবং এক্ষেত্রে আমি মার্কিং করব কার এই চারটা বাহুকেই বৃত্তটাকে টাচ করে। এই বৃত্ত দিয়েই আপনাকে মার্কিং করা হবে যে আপনার এই মাপটা সঠিকভাবে উলম্ব ত্রুটি ছাড়া আপনি দিতে পেরেছেন কিনা। স্যার, আমরা এরকম ব্যবহার করতে পারবো? হ্যাঁ, কম্পাস দিয়েই তো দিবেন। হাত দিয়ে হেই না না না, হাত দিয়ে দিতে যাবেন কেন? কম্পাস দিয়ে দিলে তো হ্যাঁ অবশ্যই, আমাকে বলেন, আমি এঁকে দিচ্ছি। যোগ করছেন এই পর্যন্ত করছেন, তাই না? 3 পর্যন্ত করছেন, 4-এ দেখেন তো কি করছি আমি, এই যে দেখেন ঘুড়ির মতো এই সাইডগুলো লাগিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এর জন্যই আমি এটা ধাপে ধাপে আঁকলাম, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনার 1টাতে কি করছেন, 2টাতে কি করছেন, 3টাতে কি করছেন, 4, 5। কাইন্ডলি এটার একটা পিকচার নিয়ে রাখবেন, তাহলে আপনাদের করতে সুবিধা হবে। আর এই বৃত্ত আকারের মানে হচ্ছে যে প্রত্যেকটা কোণ যেন আমার স্পর্শ করে, তাহলে সঠিক হবে এটা। তাহলে সঠিক হবে। হ্যাঁ, পরিধিটা আর যদি স্পর্শ না করতে পারে তাহলে ওই বৃত্ত পরিধি ঠিক নেই। না, ওটার উলম্ব ত্রুটি হয়েছে। স্যার আমার একটু রেডি। গুড, 25-এ 25। আসেন এখন একটু সাদা সাদা কালা কালা গান গাই, ঠিক আছে? এটা যদি আমি সাদা রাখি, এর পরেরটা কি হবে? কালো। এর পরেরটা এটা, এটা দেখেন প্রথমের দিকে আমি এই লাইনটা কমপ্লিট করলাম। অনেকে ভিতর থেকে বাইরের দিকে আসে, অনেকে বাইরে থেকে ভিতর দিকে যায়। স্যার এখানে একটা সূত্র, যদি আমরা প্রথমটা কালো দেই, তারপরেরটা আমরা সাদা থাকবো, কালার করবো না। না, আবার অনেকে আছে যেমন যে প্রথমটা করছি দ্বিতীয়টা করছি, আবার তৃতীয় নম্বরটা করি নাই।
না, আমরা কখনোই পাশাপাশি দুইটা কালার করব না, তাহলে ওইটা আলাদা একটা শেপ চলে আসবে। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, বাইরে থেকে শুরু করলাম, প্রথমের দিকে এই লাইনটা কমপ্লিট করলাম। এরপরে দেখেন এটা যদি কালো হয়ে থাকে তাহলে এটা কি, এটা যদি সাদা হয়ে থাকে বৃত্তের ভিতরটা, আর ওইখানে কিন্তু একটু হাত পজিশন আছে, হ্যাঁ এটা কালো, এটা কালো সাদা কালো সাদা কালো সাদা। এখন যে পাশটা সাদা আছে তার ঠিক উপরেরটা কালো হবে, যে পাশটা সাদা আছে তার ঠিক উপরেরটা কালো, যে পাশটা সাদা তার ঠিক উপরেরটা কালো, যে পাশটা সাদা তার ঠিক উপরেরটা কালো। হ্যাঁ, এখানেই ভুলটা হবে। আপনারা ভিতর থেকে বাইরে যেতে পারেন কিংবা বাইরে থেকে ভিতরে আসতে পারেন। আমরা বাহির থেকে ভিতরে যাই, আমরা সবাই এই কালারটা করে নিই, হ্যাঁ অবশ্যই। তারপরে আপনি ওই ভিতরটা আমাদের দেখেন, হ্যাঁ, আমরা সবাই কালার করি। আগে ফোঁটা দিয়ে নিব, একদম শুরু করেই রং করা শুরু করব না। আর এটা রং সাধারণত নিয়ম হচ্ছে পোস্টার পেপারের মধ্যে তুলি দিয়ে করা, পোস্টার পেপারের মধ্যে তুলি দিয়ে করা। পোস্টার, হ্যাঁ বড় পেপার, এক পাশে সাদা একদম পুরোপুরি সাদা আর এক পাশ ছাই কালার। দেখছেন কি কখনো, দেখবেন যে কাঠমিস্ত্রিরা একগুলো কাগজের মধ্যে নকশা করে, ওই কাগজটা দেখবেন এক পাশ সাদা এবং এক পাশ ছাই কালার, ওইটার নাম হচ্ছে পোস্টার পেপার। ওই পোস্টার পেপারের মধ্যে গ্রাফিক্স ডিজাইনের নকশা করতে হয় এবং রং করতে হয় তুলি দিয়ে, শুধু কালো রং দিয়ে। আপাতত আমরা এই খাতায় করব, আমরা ডার্ক পেন্সিল ইউজ করতে পারি কিংবা অয়েল পেস্টেল ডায়মন্ড ইউজ করতে পারি। এটা যে কোনো দোকানে বলবেন ডায়মন্ড সুতা কালার, একটা কালো রঙের সুতা কালার দেন, তাহলেই দিয়ে দিবে, ডায়মন্ড কোম্পানির। ভুল, পাশাপাশি দুইটা কেন সাদা থাকলো? হ্যাঁ পেন্সিল দিয়ে। এটা কালো, এটা সাদা, এটা কি? ও, মানে আমি এই না 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 না, পাশা, এটা কালো। হ্যাঁ এই যে দেখেন ম্যাডাম করে ফেলেছে। এইটাই আমি আপনাদের বাসার কাজ দিব, যে এই নকশাটার আপনারা আজকে যেমন করে করলেন বাসা থেকে নিজস্বভাবে দিবেন, বৃত্ত এক একজন এক একখানে বসাবেন। দেখেন এখানে বৃত্ত আছে, ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে। এবং দেখেন এই যে মিরর ইফেক্টটা দেখছেন, এটা যদি এই বরাবর পূরণ করে দেই তাহলে এই ফাঁকা জায়গাটা কার সঙ্গে মিল খাবে? এর সাথে মিল খাবে। আবার এই বরাবর যদি আমি ভাঁজ করি তাহলে এই সাদাটা কার সঙ্গে মিল খাচ্ছে? সাদাটা কালোর মধ্যে পড়ছে, আর এই সাদাটা এই কালোর মধ্যে পড়ছে, এই কালোটা এই সাদার মধ্যে পড়ছে। সেম টু সেম যদি আমি এই বরাবর ভাঁজ করি একই জিনিস ঘটবে। ঠিক আছে, দেখেন এইটা যদি কালো হয়ে থাকে এর অপোজিটটা দেখছেন সাদা। এটি হচ্ছে একটা ডিজাইনের সূত্র। স্যার আমার সূত্রটা কি হয়েছে যথাযথভাবে? এটা তো রং পুরোপুরি করবেন, ভুল করবেন, জিব্বায় কামড় খাবেন, তারপরে সেন বলা যাবে। মানে এটা আর কি এইভাবে মিলাইতে হ্যাঁ হ্যাঁ এইভাবে মিলছে। হ্যাঁ স্যার, তাহলে আমাকে ভিতরটা একটু এই যে ম্যাডামের এটা আসবে, এবং ম্যাডাম এটা করে 25-এ 25 মার্ক নিয়ে স্যার। 15 মিনিট, কিন্তু এটা আপনি 25 মিনিট ধরেও করলেও কোনো সমস্যা নেই। আমি এটাতে টাইম কম দিব, কারণ হচ্ছে কর্মরত বা বিশ্রামরত যদি আছে সেটাতে একটু টাইম বেশি দিব। ওটাই আসবে, কি যে আসবে জানি না, ওটাই আসবে, দোয়া করেন। ওইটাই আসবে। বুঝতে পারতেছি না। আর শিল্প সংস্কৃতির বইগুলো ফলো করছেন তো একটু, বাস তাহলেই হবে। আমি একটা বই নিয়ে আসছি, কিন্তু আমার তো টাইম নেই। আমার যে কিছু কোশ্চেন বাকি ছিল অ্যাড করে দেওয়ার, ওই ঠিক দিতেন তাই দিব। আচ্ছা দেখি কি করা যায়। একদিন স্যারের বাসায় স্যারকে দাওয়াত দিবেন, ভাই আপনি দাওয়াত নিবেন। হ্যাঁ আমি দাওয়াত নিতে ভালোবাসবো, দিতে ভালোবাসবো না। হ্যাঁ অবশ্যই আপনার কারণ আমার বাসার খুব প্রবলেম, আমার ওয়াইফও এই চারুকলার আপনাদের মতো ক্লাস করে এখানে, হ্যাঁ স্টুডেন্ট, কিন্তু আমার কাছে করে না। ভর্তি করাই দিছে। হ্যাঁ এবার এবার তাহলে স্যার আপনি বলবেন যে তুমি তো ভালো স্টুডেন্ট হতে পারবেন না। আমার কাছে ক্লাস করে না। আবার আমার 2টা বেবি, যমজ বেবি অফ আছে,
আমার সাদা কোন কোণাটা ত্রিভুজ দেখেন কোন কোণাটা যেটা হচ্ছে বৃত্তের বাইরের কোণাটা, তাই না? ওটা সাদা থাকলে বৃত্তের ভিতরটা থাকবে কালো। এইখানে দেখেন এই এই ত্রিভুজটা পরিপূর্ণ না এটার মতো, হ্যাঁ দাদা একটু মুছে দেখুন। এটার মতো পরিপূর্ণ না, আমি 2 মার্ক কাটে দিব। এরপরে এই যে কালারগুলো, এইটা কালার যেমন হবে হুবহু, এইটা কালার যেমন হবে প্রতিটাই ওইরকম কালার হবে। মানে কালারের ক্ষেত্রে কোনো ছাড় নাই স্যার? না, কালারের ক্ষেত্রে কোনো ছাড় নাই, যেমন হবে। আপনি যদি হালকা করেন তাহলে হালকাই করবেন, কিন্তু তার মধ্যে যদি একটুও ডিপ থাকে তাহলে ওই ডিপটার মতোই সম্পূর্ণটা চাবো আমি। আর যদি সম্পূর্ণ ডিপ করেন, কারণ আপনার প্রেশার পয়েন্ট, আপনি ডিপটা কিন্তু ঠিক মতো করতে পারবেন। আমি যদি আপনাকে বলি যে অর্ধেক ডিপ করেন, আপনারা কিন্তু পারবেন না, কারণ অর্ধেক ডিপ কতটুকু পরিমাণে হবে আর আপনার হাত ওই সম্পূর্ণটা ওই পরিমাণ থাকবে কি না এটা এখনই আসবে না। অতএব চেষ্টা করবেন সর্বোচ্চ ডিপটা করতে। তাই বলে খাতা ছিঁড়ে ফেলে না, আপনারা 6B পেন বা 6B পেন্সিল বা 8B পেন্সিল ইউজ করবেন, সেগুলো অনেক নরম, খুব কম ঘষাতেই অনেক কালো হয়ে যাবে। তারপরে দেখেন ম্যাডামের কিছু সাদা সাদা অংশ আছে, আমি 1 মার্ক কাটবো। সাদা সাদা অংশ মানে এই যে এই সাদা অংশের কারণে 1 মার্ক কাটবো। স্যার কালোগুলোর ভিতরে যেগুলো সাদা আছে, ও সাত সাত যেটা 2 মার্ক কাটবো এই কোণার জন্য, আর 1 মার্ক কাটবো হচ্ছে ওই একই রকমের কালার না হওয়ার কারণে। প্রতিটাই একই রকমের ডিপ হবে। দেখেন এই দুইটা আমার কাছে একরকম মনে হচ্ছে, এইটা আবার হালকা মনে হচ্ছে, তাই নয় কি? আপনাদের কাছে কি মনে হচ্ছে, তাই না? যে এই দুইটা একটু ডিপ, আবার এ একটু কম খাইছে, এর জন্য একটু কষ্ট হয়ে গেছে। আর এই যে সাদা অংশ, এই কারণে আমি এক এক করে মার্ক কেটে দেবো। এটা হচ্ছে পারফেক্ট সাইজ। সাইজ বড় পেন্সিল, হ্যাঁ ছোট স্কেলেও 0 থেকে 6 পর্যন্ত আছে। হ্যাঁ ছোট বলতে এইটাই, সেইটা 0 থেকে 6, 0 থেকে 6 দিচ্ছেন না? হ্যাঁ 0 থেকে 6 মাপটা এটাই, মাপ এটাই করবেন। এবং আপনাদের পরীক্ষায় এইটা, এই গ্রাফিক ডিজাইনের এই নকশা থাকবেই, এটা একদম 100% কমন একটা প্রশ্ন। এটা এখানেও থাকবে, আপনারা যদি নিবন্ধনের পরীক্ষা দিতে যাবেন সেখানেও থাকবে। ঠিক আছে? স্যার সকল চিত্রের অভিভাবক কি এই চিত্র? সকল গ্রাফিক্স ডিজাইনের অভিভাবক এই চিত্র। এই জন্য এটাই তার মূল থিওরিটা। হ্যাঁ এটাই। এরপরে একে কেন্দ্র করেই বিভিন্ন রকমের ডিজাইন হবে। মনে করেন আপনাকে বলল ফুল আর পাতা দিয়ে একটা নকশা করেন, সেক্ষেত্রে কি করবেন? জি স্যার ফুল আর পাতা দিয়ে একটা নকশা করবেন, এটা দিয়ে করবো। এটা দিয়েই করবেন। কি করবেন? এই বৃত্তের মাঝে একটা গোল দিবেন, দিয়ে প্রতিটা টানগুলো যে আছে ফুল বানায় দিবেন। স্যার বলেন। আমার একটু দেখেন তো, আমার এখানে কি ত্রুটি বিচ্যুতি ঘটেছে? না উলম্ব এরপরে নাই পাতা, স্যার। লতা, বলেন। আমার এটা কি শুধু কালার সমস্যা নাকি আরো কোনো ত্রুটি আছে? আমি বুঝতে পারবো আপনি বলেন। ওই যে কালার ডিফারেন্স, কালার আর সব ঠিক আছে? বাকি সব ঠিক আছে। রজব খান রাবার দেও, রজব রাবার না, আমি রাবার না, মানুষ দাদা কি দুষ্টামি করা যাবে না? এরকম পাতা নকশা, এরকম নকশা আমার তৈরি মেলাগুলো আছে আপনাদের। স্যার আপনি পোস্ট দেন নাকি? পোস্টের মধ্যে হোমানের ছবি এঁকে দিবেন, আমরা ওগুলো দেখে দেখে। ওই ম্যাডামের ওই নকশাটাও আমার করা, ওই যে পাতার নকশাটা ওইটাও আমার। দিবেন, আমরা ওগুলো দেখে দেখে। হ্যাঁ ওইগুলো কঠিন, আপনারা কঠিনে আগে যাবেন না, সহজগুলো দিবেন। আগে একদম বেসে আসবেন। কঠিন যাবেন একদম, এই যে এইগুলো পার হয়ে যাবেন, তারপরে আসবেন যে হ্যাঁ এখন একটু নতুন কিছু শিখি। তখন আপনারা এই জিনিসটা সম্পর্কে মনে করেন আপনি ক্লাস আপনার 5 অনেক দিন আগে পার হয়ে আসছেন না, এখন আপনার কাছে কি ক্লাস 5 সহজ মনে হয় না? যখন ক্লাস 5-এ পড়তেন তখন কি মনে হইতো? তখন মনে হইতো না। যখন আমরা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করি সেই বিষয়টা আমাদের কাছে কঠিন মনে হয়। যখনই আমরা এটা নিয়ে একটা গ্র্যাজুয়েশন হোক বা এই
ইয়াটা শালটা পার করি তখনই কিন্তু আবার আমাদের ওই জিনিসটা মনে হয় এইটা সহজ, আসো আমি তোমাকে এই বিষয়টা পড়াচ্ছি, তাই না? কিন্তু নিজে যখন ছিলাম তখন কি কঠিন। তা আপনারা এই জিনিসগুলোর এক্সপেরিমেন্টগুলো আপনারা করবেন পরবর্তীতে, আগে এই জিনিসের বেস্ট আপনারা তৈরি করে নেন। তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা জ্যামিতিক নকশা, জ্যামিতিক নকশা। এরপরে আসবো আমরা প্রাকৃতিক নকশায়। স্যার এই যে জ্যামিতিক নকশায় কত মার্কস থাকবে? এটা তো কখনো থাকবে 30, কখনো থাকবে 50। এখন ওই মার্ক ডিস্ট্রিবিউশনের উপরে প্রথমের দিকে থাকবে 30। স্যার আমারটা কি দিতেছিল কি দেখবেন অর্ধেক বেশি অর্ধেক বাড়িয়ে সম্পূর্ণ করবেন তারপরে দেখবো। হ্যাঁ চলে যাব, আপনি তাড়াতাড়ি করছেন না যে? স্যার দেখেন তো এটা কি সঠিকভাবে বলছে নাকি এটা আমাদের বিলম্ব ত্রুটি আছে? এটার বিষয়টা আসবো আমরা এর পরের সেশনেই। এর পরের সেশনে আমরা লোকজ ফরম্যাট শিখব। লোকজ ফরম্যাট মানে হচ্ছে আমাদের গ্রামের মহিলারা কিংবা অদক্ষ কোনো কারিগররা যেভাবে করে গ্রাম বাংলার ঐতিহ্যকে তাদের হস্তশিল্পের মধ্যে ধরে রাখছে সেগুলোকেই বলা হচ্ছে লোকজ ফরম্যাট। আপনারা দেখবেন চারুকলা থেকে যখন বর্ষবরণ উৎসব বের হয় কিংবা কোনো অনুষ্ঠানের জিনিস, বৈশাখী মেলা হোক, তারপরে আরও বেশ কিছু মেলা টেলা হইলে যে মিছিলগুলো বের হয় বা মঙ্গল শোভাযাত্রা বের হয়, সেক্ষেত্রে কিছু কিছু অবয়ব প্রাণীর বের হয় যেগুলো দেখতে খুব বিচ্ছিরি লাগে, তাই না? বাঘ, একটা বাঘের চেহারা যেমন তেমন না করে অন্য রকমভাবে বাঘটা তৈরি করছে, তাই না? বাঘের পেটটা চিকন, লেজটা বড়। Already এটা শেষ। কি হয়েছে? তো বাবা না এটাই কিন্তু ভাঙা হবে। কোথায় ভাঙছে? বাদ দেন। এইগুলো যাবেই, এগুলো আমি এর জন্যই বললাম যে এইগুলো নেওয়ার থেকে আপনারা ওইটা নেবেন, আপনাদের আর কোনো সমস্যা হবে না। আপনাদের সুন্দর মতো হ্যাঁ সেখানে প্রেশারটা বেশি পড়বে এবং কালোটাও বেশি হবে। এর জন্য এইখানে ওই সায়েন্সটাকেই কাজে লাগাইতে হবে, ঠিক আছে? আচ্ছা একভাবে স্যার, এটা করবেন আমার না। আর দেখাই দিন, এটা আপনি আর করেন। আমি দেখি স্যার এই যে হ্যাঁ ঘরগুলো চিকন জায়গায় অল্প জায়গায় আপনি কীভাবে ভরাট করতেছেন এইভাবে করলে স্যার দুইটা দুই রকম হয়ে যায় না? না, আমার হবে না, আপনার হবে। হ্যাঁ মানে পেন্সিলে হ্যাঁ, এই যে প্রেশারটা আপনারা যে ভুলে যাবেন, আপনি এই পাশে করছেন কি প্রেশারে আর ওই পাশে করবেন কি প্রেশারে, এটা আপনি ভুল। একদম এই কালোটা লাগবে এবং সবখানে একই রকম লাগবে, কিছুই করতে হবে না। এই যে আমি এটা করলাম, কিন্তু কিছুই হয়নি এখন। স্যার এগুলো আর সারা সারা হচ্ছে কেন? আপনার পেন্সিলের দোষ এটা। গ্রাফাইট যত নরম হবে তত শার্প হবে এবং নিখুঁত হবে। যে যত নরম তে তত ক্ষয় হয় বেশি, যত ক্ষয় হয় বেশি তত গাঢ় হয় বেশি। আচ্ছা স্যার এটা এখন চেষ্টা করবো পরে আলাদা পেন্সিল দিয়ে এটা একটু দেখে নিয়েছি হ্যাঁ বাসায় এখন শিখছি হ্যাঁ, আচ্ছা। দিয়ে যাবে। ওই কালোটা কীরকম হবে দেখাচ্ছি না। আমার এই আপনি নেবেন এখন? হ্যাঁ হ্যাঁ যাতে আমার এই মাত্রা মিলিত হয়। হ্যাঁ হ্যাঁ, ওনাদের তালেই হবে। অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু মানুষের কথা ভুল করলেন কেন সেটা বলেন। ওটা করতাম ওই যে স্যার ডাকছি। উনি খালি হাতে করছে এটা, এর জন্যই আমাকে ওনাকে ডাকলাম যে এটা যেন কম পায়। এটা কখনোই খালি হাতে দেবেন না। একবার এই নকশার মধ্যে যখনই রাবার পড়বে, মনে রাখবেন ওই জায়গায় রঙের সময় অবশ্যই একটা দাগ থেকে যাবে। যতই রং করা হোক। জি স্যার। যতই রং করা হোক, ওখানে ওই প্রেশার পয়েন্টে কিন্তু সাদা হয়ে থাকবে, ওইখানে একটু মানে এবড়ো থেবড়ো দেখা যায়। এবড়ো ফেরো দেখা। আচ্ছা, না তো কম্পাসটা আমি নিজেতে করলে আমার ভালো লাগে। স্যার আমি একটা জিনিস আঁকছি দেখতে। এটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে।
এই যে একটা খালি আপনার আর্ট কিন্তু অনেক সুন্দর, আপনাকে একটু রঙের দিকে খেয়াল রাখতে হবে। বেশি বেশি করে রং করতে হবে এবং সূক্ষ্ম সূক্ষ্মভাবে দেখতে হবে যে রঙের প্রেশার পয়েন্টটা। আপনার আর্ট পুরোপুরি অনেক সুন্দর, শুধু আপনার রঙের প্রেশার পয়েন্টটা ঠিক রাখতে হবে যে আমি কোথায় কীরকম পরিমাণে জোর দিলে রঙটা কতটুকু পরিমাণে ছাড়ছে। ওই যে আমি একদিন একটা রঙের কাজ দিয়েছিলাম না, ডিপ থেকে আস্তে আস্তে হালকা হবে, এটা কেমন? ওইটা প্র্যাকটিস বারবার করবে। বাহ, খুব সুন্দর।